আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, সাক্ষ্য আলোচনা ছিল আমাদের গতকালকে ৬৮ ধারা পর্যন্ত, তাই না? সাক্ষ্য আইনের ৬৮। একটু বিলম্ব হয়ে গেছে আমার আসতে রাস্তায়, একটু লেট হয়ে গেল। যাই হোক, সাক্ষ্য আইনের আপনাদের আগামীকালকে থেকে পরবর্তী তারিখ থেকে যে ক্লাস, আমাদের আগের জায়গায় ফিরে আসতে হবে, না লম্বা সময় ক্লাস নেওয়া যাবে না। হয়তো অনেকের একটু কষ্ট হবে, রিভিশন টাইমটা পাবেন না। ৮টা ৪৫ থেকে আপনাদের ক্লাস, ঠিক আছে? ওই ব্যাচে আর ওই ব্যাচে, সব ব্যাচের জন্য। আগে 8:30টায় ছিল, যেহেতু নামাজ পিছিয়ে হয়ে গেছে, এখন 8টা ৪৫ থেকে জাস্ট টাইম, ইনশাল্লাহ। আচ্ছা, সাক্ষ্য আইনের এই যে গত দুইটা ক্লাসগুলো ৫২ থেকে ৬৮ দ্বারা, এই যে জায়গাটা, এটা এতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন থাকবে, কিন্তু মনে রাখবেন, সাক্ষ্য আইনের ৫২ থেকে ৬৮ এই জায়গার ভিতরে সাক্ষ্য আইনের প্রশ্ন হবে। মানে খুব কম বছরই পাবেন যে এখান থেকে সাক্ষ্য আইনের প্রশ্ন হয় নাই। হ্যাঁ, অনেক জায়গা আসলে আপনার এই কিছু জায়গা আমাদের এমনিতেই পড়তে হয় রিস্কের জন্য, যদি বা এখান থেকে প্রশ্ন চলে আসে, তাই না? এরকম। আবার আমাদের কিছু জায়গা আছে এরকম যে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এই জন্য এগুলো পড়তে হয়। আবার কিছু জায়গা আছে এরকম, এগুলো না পড়লে একদম হবেই না। হ্যাঁ, ঠিক এরকম একটা জায়গা হলো সাক্ষ্য আইনের এই ৫২ থেকে আপনার এই ৬৮ দ্বারা যে জায়গাগুলো আছে, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু বিশেষ করে যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন এএসআই থেকে এসআই পদে, তারা সাক্ষ্য আইনের এই যে ৬৭ দ্বারা ভাষ্যটা, ৬৮ দ্বারার ভাষ্য, যে কথাগুলা, এই কথাগুলো খুব মনে রাখবেন ইনশাল্লাহ। যদি মনে করেন যে ৫২ থেকে আমার এই ৬৮ জায়গার একটা ক্লিয়ার আছে ভাষ্য সহ, ইনশাল্লাহ, তাহলে সাক্ষ্য আইনের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। সামনে অনেকগুলো ধারা আছে, যেমন আপনার ৬৯ থেকে শুরু করে সাক্ষ্য আইনের ৯০-এর ক পর্যন্ত। খুব একটা গুরুত্বপূর্ণ না এই জায়গাটা, প্রশ্ন হয় না বললেই চলে। সাক্ষ্য আইনের ৬৯ থেকে ৯০-এর ক, যে এমসিকিউ প্রশ্ন মাঝে মাঝে হয়, লিখিত পরীক্ষার প্রশ্ন একদম খুব কম, খুবই কম। কিন্তু যারা একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এই জায়গাগুলো একটু আলোচনা করি, যদি কোনোভাবে যেন মিস না হয় সংক্ষেপে। তাহলে পারবেন? ৫২ থেকে ৬৮ পারবেন এই কথাগুলো? আলোচনা করছেন? গ্রুপ স্টাডি করছেন? গ্রুপ স্টাডি করছেন এই বিষয়গুলো নিয়ে? সাক্ষ্য আইনের ৬৫ দ্বারা 4টা বিষয়, মানে 65 ক্ষয়ের 4টা বিষয়। সাক্ষ্য আইনের ৬৬ দ্বারার কয়টা? 6টা। সাক্ষ্য আইনের ৬৭ দ্বারার 6টা। সাক্ষ্য আইনের ৬৮ দ্বারার 3টা, 5টা। এই যে পয়েন্টগুলো, এগুলো মনে রাখতে হবে, এগুলো প্রচুর প্রশ্ন হয়। আমি আবার একটু বলি তাহলে, গত ক্লাসের যে আলোচনা ছিল, একদম ইয়াতে গিয়ে বলি, আপনার 63 থেকে বলি, বা 52 থেকেই বলি, যেহেতু গুরুত্বপূর্ণ বেশি। 52 দ্বারা কি মামলার ক্ষেত্রে? এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে, তাই না? তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্রের এই বিষয়গুলো প্রাসঙ্গিক সাধারণত না। কেন না? কারণ যে কালকে উদাহরণ দিছিলাম, যে তার সাথে আমার আলোচনা চলতেছে দলিলের কোনো একটা সমস্যা নিয়ে, তাই না? এখন তার চরিত্র নিয়ে যদি আমি কথা বলি, তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে কি নয়, এই চরিত্রটা নিয়ে কথা বলতে সাধারণত গ্রহণযোগ্যতা থাকে না, তাই না? যে চরিত্র নিয়ে কথা বলে কি লাভ? আপনার দলিলের সমস্যা, তার চরিত্র নিয়ে কেন কথা বলতেছেন? এটা হলো 52 ধারা। এগুলো ভাষ্যতে কিন্তু একবার এভাবে বুঝাই দিছে, একবারে নাম দিয়া, ঠিক আছে, সুন্দর করে নাম টাম দিয়ে এভাবে বলে বুঝাই দিছে। সাক্ষ্য আইনের 53 ধারা হলো ফৌজদারি মামলার ক্ষেত্রে, মামলা ফৌজদারি চলতেছে, কোনো পূর্ববর্তী সচ্চরিত্র, পূর্ববর্তী আসামি হতে পারে, সাক্ষীর হতে পারে, পূর্ববর্তী কি সচ্চরিত্র কি
প্রাসঙ্গিক। তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে পূর্ববর্তী সচ্চরিত্র কি হবে? প্রাসঙ্গিক হবে। এই কথাটা যদি আমরা এটা ঘুরাই বলি, তাহলে ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসচ্চরিত্র প্রাসঙ্গিক হবে না, মানে কি হবে? অপ্রাসঙ্গিক হবে। তবে উত্তরদান প্রসঙ্গে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আবার কি হয়ে যাবে? প্রাসঙ্গিক হবে। তবে এই যে 54 ধারায় বলতেছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসৎ চরিত্র প্রাসঙ্গিক না, তাহলে পূর্ববর্তী অসৎ চরিত্র কি প্রাসঙ্গিক হতে পারে? হ্যাঁ। দুইটা ব্যাখ্যার কথা, মানে ব্যাখ্যাগুলো মানে যদিও বা এটা ব্যাখ্যা কিন্তু ব্যতিক্রমের মতো, যদিও বা এই জায়গাগুলো ব্যাখ্যা কিন্তু তারপরে কথাগুলো কিসের মতো? ব্যতিক্রমের মতো। অনেক জায়গার ব্যাখ্যার কথাগুলা একটু এই জায়গাগুলোকে কি করে ফেলছে? ব্যতিক্রম করে ফেলছে। তাহলে যে মামলায় কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয়, যে মামলায় কোনো ব্যক্তির খারাপ চরিত্রই কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা ক্লাস চলতেছে তো, ক্লাস শেষে কথা বলবো। ঠিক আছে। তাহলে যে মামলায় কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয়, সেই মামলার ক্ষেত্রে কি পূর্ববর্তী অসৎ চরিত্র প্রাসঙ্গিকতা হবে না? হবে কি না? যদিও ফৌজদারি মামলা পূর্বের অসৎ চরিত্র প্রাসঙ্গিক হবে কি না? হবে কিন্তু। আরেকটা, ফৌজদারি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, কিন্তু কিভাবে? শুধু কি চরিত্র নিয়ে বলা হচ্ছে না, আরো কিছু আছে সাথে? কি আছে সাথে? রায় আছে। খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। একটা প্রশ্ন কিন্তু কয়েকবার হয়েছে না, যে পূর্ববর্তী দণ্ডাদেশ কখন প্রাসঙ্গিক? হ্যাঁ, পূর্ববর্তী দণ্ডাদেশ কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 54 ধারার দ্বিতীয় ব্যাখ্যা, খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। 55 ধারা, ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদীর চরিত্র প্রাসঙ্গিক যদি ক্ষতিপূরণ নির্ণয়ে তার চরিত্রের কোনো প্রভাব হয়। 56, 57, 58। 56 আদালত জানে প্রমাণ করার প্রয়োজন নাই, 57 কি, 57 কি কি জানতে হবে, 58 স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নেই। এগুলা আহ প্রশ্ন হতে পারে, অসুবিধা কোনো কিছু না, হইলে আমরা পারবো ইনশাল্লাহ। দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে নাকি? হবে? আন্তাজি হবে। দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। দলিলের বিষয়বস্তু ব্যতীত, দলিলের বিষয় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কি হবে? মৌখিক সাক্ষ্য দ্বারা গ্রহণযোগ্য হবে। দ্বারা কত? সাক্ষ্য আইনের 59। তবে এটা অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে সাক্ষ্য আইনের 60 দ্বারা। প্রত্যক্ষ মানে কি জানেন? এগুলো কিভাবে প্রত্যক্ষ হইতে হবে? দলিলের বিষয়বস্তু দুইভাবে গ্রহণযোগ্য, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে 61 দ্বারা। প্রাথমিক সাক্ষ্যের সংখ্যা হলো 62 দ্বারা, মাধ্যমিক সাক্ষ্যের সংখ্যা হলো 63। অনেকে হয়তো চেষ্টা করছেন তার সাক্ষ্যের 63 দ্বারা 5টা উপায় নেওয়ার জন্য, তাই না? যে এই 5টা উপায় মাধ্যমিক সাক্ষ্য নিতে পারলে ভালো। কি কি উপায়? অতঃপর বর্ণিত বিধান অনুসারে দলিলের কোনো জাবেদা নকল। জাবেদা নকল কাকে বলে যদি এটা সংজ্ঞা আসে পরীক্ষার হলে কত দ্বারা লিখবেন? যে জাবেদা নকল কি, যে জাবেদা নকল কাকে বলে পরীক্ষার হলে এই সংজ্ঞাটা আসছে, কত দ্বারা লিখবেন? জাবেদা নকলের কাকে বলে, জাবেদা নকল সম্পর্কে স্পষ্ট বলা আছে সাক্ষ্য আইনের কত দ্বারা? 76 দ্বারা, যে কাকে জাবেদা নকল বলা হয়। কোন দলিলের প্রত্যায়িত অনুলিপিকেই কি বলা হয়? কোন দলিলের প্রত্যায়িত অনুলিপিকেই জাবেদা নকল বলা হয়। তাহলে জাবেদা নকল কোন ধরনের সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য নাকি দালিলিক সাক্ষ্য? উত্তর হলো দালিলিক সাক্ষ্য। কি দালিলিক? প্রাথমিক নাকি মাধ্যমিক? উত্তর হবে মাধ্যমিক। এরপরে মূল দলিল থেকে বিশেষ বা যান্ত্রিক উপায়ে প্রস্তুত। এটা শুধু বললেই হবে না, সাথে দুইটা কথা আছে। মূল দলিলের সাথে কি করা যায়? মিলায় নেওয়া যায়, নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 3 নাম্বারটা ওইভাবেই লিখবেন, মূল দলিল থেকে প্রস্তুত, দলিলের সাথে মিলায় দেখা যায়। 4 নাম্বার, সাক্ষ্য আইনের 63-র 4 নাম্বার কথাটা বুঝেন না এরকম কেউ আছেন? এইভাবে যদি প্রশ্ন করি তাহলে অনেকেই বলবেন যে হ্যাঁ আমি এটা বুঝি নাই, আমি এটা বুঝি নাই। কোন দলিলের প্রতিলিপি যে পক্ষ দলিল সম্পাদন করে নাই তাহার বিরুদ্ধে উহা ব্যবহারের ক্ষেত্রে। এই কথাগুলো এখানে একটু কঠিনই হয়, কিন্তু এইভাবে বুঝলেই হয় যে যে পক্ষটা দলিল ধরেন দাখিল করে নাই বা সম্পাদনই করে নাই, তাদের বিরুদ্ধে দলিলের কোনো প্রতিলিপি ব্যবহার করার জন্য, তাহলে তারা সম্পাদনকারী না, দলিলের কোনো প্রতিলিপি তাদের বিরুদ্ধে ব্যবহার করলে এটা কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য।
আরেকটা বিষয় একটু বলে রাখি, মাঝে মাঝে ধরেন কোনো জায়গায় এরকম হয়ে গেল যে 8টা বিষয় আছে, 7টা বুঝছেন, একটা বুঝছেন না। এখন আপনি প্রতিজ্ঞা করলেন যে আমি একটা না বোঝা পর্যন্ত সামনে আর পড়বোই না, আমি এটার মধ্যে পড়ে থাকবো। এটা কিন্তু একটা রোগ, তাই না? ছেড়ে দেন, সামনে যেগুলো আছে পড়া শুরু করতে দেখেন। কোনো এক সময় গিয়ে দেখবেন এটা অটোমেটিকলি কি হয়ে গেছে, আপনার বোধগম্য হয়ে গেছে। অনেকের ভিতরে এরকম একটা প্রবণতা কাজ করে। অনেক, এটা আমার এক সময় এরকম ছিল, আমি যখন অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে কিছু জায়গা বুঝি না, যে না এটাকে আগে শেষ না করে সামনে দিকে যাবো না, যাইতে পারি না, পরে আস্তে আস্তে এটা থেকে বের হয়ে গেছি। এরকমটা হয়। আমি দণ্ডবিধি আইনের যখন 300 ধারা পড়ি, 300 ধারার প্রথম ব্যতিক্রমের 3টা অনুবিধি আছে। কি 3টা? অনুবিধি সাপেক্ষে হইতে হয়। মানে অপরাধজনক নরহত্যা কখন খুন হিসেবে গণ্য হয়, কখন খুন হিসেবে গণ্য হয় না? একটা প্রশ্ন আসে না মারাত্মক, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রচুর হয়। 2020 সাল পরবর্তী এই প্রশ্ন অনেক হয়েছে, অথবা প্রশ্নটা এইভাবে আসে: সকল খুনি অপরাধজনক নরহত্যা, কিন্তু সকল অপরাধজনক নরহত্যা কি নয়? খুন নয়। হয়তো এই প্রশ্নটা দুইটা রূপে আসে। এই প্রশ্নটা যদি ভালো সঠিক উত্তর দিতে চান, তাহলে দণ্ডবিধি 300 ধারার ব্যতিক্রম এবং প্রথম 5টা ব্যতিক্রম জানতে হবে, এবং প্রথম ব্যতিক্রমের 3টা অনুবিধি জানতে হবে। তাহলে প্রথম ব্যতিক্রমের এই 3টা অনুবিধি আমার প্রথম বুঝতে খুব কষ্ট হইতো, কিন্তু দেখতাম যে না, আমি এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এটার ভিতরে স্টপ। হ্যাঁ, দেখা গেছে যে একটা সময় গিয়ে না আসলে বুঝতে পারছি বিষয়টা এরকম। তো এরকম করার দরকার নেই আপনাদের, এখন যাইতে থাকবেন ইনশাল্লাহ, ক্লাসের সাথে তাল মিলায় যেতে থাকবেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। নেন, সাক্ষ্য আইনের 63 ধারা 5 নাম্বারটা কি? এখানে একটা প্রশ্ন করবো, এমসিকিউ প্রশ্ন, উত্তর দিতে পারবেন? দলিল সম্পর্কে, ধরেন আমার কাছে ধরেন এটা একটা দলিল। আচ্ছা, তাহলে এই দলিল সম্পর্কে যদি আমি আদালতে সাক্ষী দিই, এই দলিলে আমি হাজির হই, দলিলটার মাধ্যমে যদি আদালত সাক্ষ্য প্রমাণ নেয়, এটা কি সাক্ষ্য? ধরেন এটা যদি মূল দলিল হয়ে থাকে, এটা কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। যদি মূল দলিল না হয়ে থাকে, অন্যান্য উপায়ে হয়ে থাকে 63 দ্বারা, তাহলে কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। এবার আমি যে প্রশ্নটা করবো, এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পরে প্রশ্ন পড়ানোর সময় পড়াবো। এখন সাক্ষ্য আইনের আপনাদের পড়া একদম টোটালি হচ্ছে না, কিন্তু কিছু জায়গা বাকি থাকতেছে, এগুলো প্রশ্ন পড়ানোর সময় এগুলো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই যে দলিল সম্পর্কে আমি যদি মুখস্থ কোনো কথা বলি, এটার নাম কি সাক্ষ্য? দলিল সম্পর্কে যদি আমি মুখস্থ বলি, এটার নাম কি সাক্ষ্য? এটার নাম হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, তাই না? মাধ্যমিক সাক্ষ্য। ওকে, তাহলে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্যটা যে আমি মুখস্থ বললাম, এটা কি দলিল দিয়ে বললাম নাকি মুখস্থ বললাম? দলিল থেকে মুখস্থ বললাম। বোঝার চেষ্টা করলাম আমার প্রশ্নটা কোথায়। প্রশ্নটা কিন্তু একটু গভীরের প্রশ্ন। তার মানে আমরা এটা জানি যে কোনো ব্যক্তি দলিলের বিষয়বস্তু সম্পর্কে যদি কোনো রকমের সাক্ষ্য প্রদান করে মুখস্থ, এটাকে বলা হয় কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। তাহলে দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোনো ব্যক্তি মৌখিক সাক্ষ্য দিলে যদি মাধ্যমিক সাক্ষ্য হয়, এটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত কি? কে বলতে পারবেন? কে বলতে পারবেন এই প্রশ্নের উত্তর? বোঝার চেষ্টা করেন যে দলিলের বিষয় নিয়ে কোনো ব্যক্তি মুখস্থ কথা বললে বা মৌখিক কোনো বিবরণ দিলে, এটা হয় মাধ্যমিক সাক্ষ্য। তা দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণী মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত কি? হাত উঠান তো দেখি, কে বলতে পারবেন এই প্রশ্নের উত্তর? পারবেন? আচ্ছা, নাজিমুদ্দিন ভাই হাত উঠাইছে, বলেন। নাজিমুদ্দিন ভাই বলেন। হ্যাঁ, কি কি উত্তর হবে বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার 65 ধারা ক। 65 দ্বারা তো টোটাল, 65। 65 কতে তো হচ্ছে টোটাল মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার দ্বারা। ঠিক আছে, আচ্ছা, বলার জন্য চেষ্টা করছেন, ধন্যবাদ। মানে 65 দ্বারা তো হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, এটা শুধু মুখস্থ মাধ্যমিক সাক্ষ্য না, সকল মাধ্যমিক সাক্ষ্য, সকল মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার দ্বারা হলো 65 খ, এ দ্বারা ক দ্বারা 65 দ্বারায়, 65 দ্বারাতে। তাহলে আমার যে প্রশ্নটা, বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু আপনি মিউট করে ফেলেন। এই দিক থেকে কেউ হাত উঠাইছেন? কেউ বলবেন? আচ্ছা, ফারুক ভাই হাত উঠাইছে। হ্যাঁ, ফারুক ভাই, ঠিক আছে, আপনি
এই মোবাইলের ডিভাইস থেকে আসলে আডমিট করাটা একটু টাফ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যারা উত্তর দিবেন সাজায় রাখছেন, ফারুক ভাইরে আমি আনমিউট করতে পারতেছি না এই মুহূর্তে, কোনো যান্ত্রিক কারণে হয়তো বা। দেখিতে হয় কিনা। হ্যাঁ ফারুক ভাই বলেন, দেখি কি উত্তরটা আপনার। হ্যাঁ হ্যাঁ, দলিল, দলিল নিজ চোখে দেখতে হবে। দলিল না দেখলে, আপনি নিজ চোখে না দেখলে কিভাবে বলবেন? ঠিক আছে, কিছুটা কাছাকাছি, তবে সঠিক উত্তর না পুরোপুরি। দলিল নিজ চোখে দেখতে হবে, এটা মানলাম। সঠিক উত্তর কি জানেন? সঠিক উত্তর হলো সাক্ষ্য আইনের 63 ধারার উদাহরণ নাম্বার ঘ। আপনি যে নকল মূল দলিলের সাথে মিলাইয়া নেওয়া হয়েছে, তাহার সম্পর্কে মৌখিক বিবরণ অথবা মূল দলিলের ফটোগ্রাফ বা যন্ত্র দ্বারা প্রস্তুত নকল সম্পর্কে মৌখিক বিবরণী কোনোটাই মূল দলিলের মাধ্যমে সাক্ষ্য না। অর্থাৎ আপনি যে দলিল সম্পর্কে মুখস্থ কথাটা বলবেন, যে দলিলটা সম্পর্কে আপনি আদালতে বলতেছেন, ওই দলিলটা কি দলিল ছিল, ওই দলিলটা মূল দলিল হইতে হবে। বুঝছেন? সাক্ষ্যের 63 ধারার ঘ উদাহরণ এটা। তাহলে মানে কি বোঝা যাচ্ছে? সহজ করে বলে দেই। তাহলে আপনি যে এটা ধর মূল দলিল, এইটার এই মূল দলিল সম্পর্কে আমি দেখি যদি মুখস্থ কথা বলি, তখনই মাধ্যমিক সাক্ষ্য হবে। কিন্তু এটা ধরেন মূল দলিল, এই মূল দলিল থেকে ধরেন এটা হলো ফটোকপি, আমি ফটোকপি পড়ে দেখছি কোনোদিন, এইটা সম্পর্কে আমি মৌখিক বিবরণ দিচ্ছি, এটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বুঝাইতে পারছি কথাটা? বুঝেন নাই মনে হয় কথাটা, গভীর আছে কিন্তু কথাটা। ক্লাসে খুব গভীর মনোযোগ থাকলে বুঝতে পারবেন। অর্থাৎ দলিল সম্পর্কে আপনি মৌখিক বিবরণ দিলে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। কোন দলিল সম্পর্কে? কোন মাধ্যমিক দলিলের মাধ্যমে না, মূল দলিলের প্রাথমিক সাক্ষ্য থেকে আপনাকে মুখস্থ বলতে হবে। বুঝাইতে পারছি? এই হলো সাক্ষ্য আইনের কথা আর কি। এইভাবে পেশায় পোষায় প্রশ্ন একটা দিয়ে দিলে দেখবেন 3 নাম্বার 4 নাম্বার কিন্তু নাই, অসুবিধা নেই, এগুলো প্রশ্নের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ আমাদের। আচ্ছা, সাক্ষ্য আইনের 64 দ্বারা নিম্নলিখিত ক্ষেত্রে 65 দ্বারা ক্ষেত্রগুলো ব্যতীত কি করতে হবে? মূল দলিল দ্বারা সাক্ষ্য দিতে হবে বা কোনো প্রমাণ করতে হবে। 65 দ্বারাই 5টা ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হয়, 7টা ক্ষেত্রে বিরোধী পক্ষকে নোটিশ দেওয়ার পরেও হাজির না করলে, বিরোধী পক্ষ অবস্থা অস্তিত্ব স্বীকার করে নিলে, 3 নাম্বার দলিল হারায় গেলে, নষ্ট হয়ে গেলে, 4 নাম্বার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা না গেলে, 5 নাম্বার দলিলটি 74 দ্বারা সরকারি দলিল হলে, 6 নাম্বার সাক্ষ্য আইন বা অন্য আইনের প্রচলিত বিধানে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দানের বিধান দেওয়া থাকলে, আর একটা হলো কি জানি, দলিলটা যদি এরকম একাধিক দলিলের অংশ থাকে যারা আদালতের কাছে পরীক্ষা করে দেখা অসুবিধাজনক হয় ইত্যাদি। সাক্ষ্য আইনের 65 খ দ্বারা ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত সাধারণত 4টা। ক দরকার নাই, খ রেকর্ডটা আইনানুগভাবে কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে থাকতে হবে বা প্রস্তুত হইতে হবে, স্বাভাবিক কোর্সের অংশ হিসেবে হইতে হবে, যখন এই ডিভাইস রেকর্ডটা প্রস্তুত হয়েছে তখন ডিভাইসটা সচল থাকতে হবে, মূল রেকর্ড বা মূল নথি থেকে কি হইতে হবে, মূল যে রেকর্ড ছিল ডিজিটাল রেকর্ডে থাকা তথ্যগুলা ওইখান থেকে পুনরায় তৈরি করে দেওয়া থেকে কি করতে হবে, ওইখান থেকেই তৈরি করা হয়েছে বা মূল রেকর্ড থেকেই প্রস্তুত করা হয়েছে, সেটা হইতে হবে। সাক্ষ্য আইনের 66 দ্বারা 65 ক ধারার মাধ্যমে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য কি করতে হবে? নোটিশ দিতে হবে। তবে 6টা ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। পারবেন? যে ক্ষেত্রে দলিলটা একটা নোটিশ, যে ক্ষেত্রে তারা মামলার বিবেচনায় দলিল হাজির করবে, যে ক্ষেত্রে তারা প্রতারণার মাধ্যমে দলিল গোপন করে রাখছে, যে ক্ষেত্রে অলরেডি দলিল হাজির করে ফেলছে, যে ক্ষেত্রে তারা স্বীকার করছে দলিল হারায় গেছে এখতিয়ার এলাকার বাইরে, উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত, মানে কোনো দলিল উপস্থাপন করা হয়েছে, এটা স্বাক্ষরকারীকে এস এম রায়হান বলা হচ্ছে, যে দলিলের স্বাক্ষরকারী সে, তাহলে তার যে স্বাক্ষর এটা প্রমাণ করতে হবে না? প্রমাণ করতে হবে। কয়টা প্রক্রিয়া? 6টা। তার সাক্ষ্য দ্বারা, দলিলের যিনি সাক্ষী তার সাক্ষ্য দ্বারা, 45 দ্বারা বিশেষজ্ঞের অভিমত দ্বারা। কোন 45 দ্বারা? সাক্ষ্য আইনেরই কিন্তু 45 দ্বারা। সাক্ষ্য আইনের 47 দ্বারা হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত দ্বারা। সাক্ষ্য আইনের 73 দ্বারা আজকে পড়বেন তুলনার মাধ্যমে। আর এটা হলো স্বীকৃতি দ্বারা। যে দলিলে প্রত্যয়নকারী সাক্ষী হাজির করা আবশ্যক, অন্তত পক্ষে একজন সাক্ষী কি কি করতে হবে? হাজির করতে হবে, যদি তিনি সুস্থ থাকেন, এলাকার ভিতরে থাকেন বা জীবিত থাকেন, হাজির করতে হবে না? হাজির করতে হবে।
তাহলে তিনটা ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষীকে অবশ্যই হাজির করতে হয়, পাঁচটা ক্ষেত্রে হাজির করতে হয় না। বলেন তো সবাই, মিলাইতে পারেন কিনা? আমাদের আরেকটা সমস্যা আছে, বাস্তবতা কি জানেন? এই যে আমরা এখন বর্তমান যে জায়গাগুলো পড়তেছি, এই জায়গাগুলোর চাইতে সামনের জায়গা নিয়ে বেশি টেনশনে আছি। এটাও একটা রোগ। বুঝেন না আমার কথাটা মনে হয়? মানে আমরা এখন ধরেন পড়তেছি সাক্ষ্য আইন, আমাদের মাথায় টেনশন দণ্ডবিধি আইনের, তাই না? আমাদের সামনে অন্য অন্য অনেক আইনের টেনশন, যে সামনে কি হবে এগুলো। আরে সামনে কি হবে, এমন কি হয়েছে কোনোদিন যে আপনার এই ক্লাসটা আছে কোনোভাবে বুঝেন নাই, বা পরের রিভিশনও বুঝেন নাই? এরকম কিন্তু হয় নাই, ক্লিয়ার হয়েছে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হলো পূর্বের পড়াগুলো ধরে রাখা। এটাই হচ্ছে আপনার পড়া। সামনে কি হবে না হবে, এই আগামীকালকে তো আমরা জীবিত নাও থাকতে পারি, এটা নিয়ে আগামীকালকে টেনশন এখন কেন করতেছেন? তাহলে বর্তমান আপনার এখন যে একদম সামনের সময়টা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এটা যদি সুন্দরভাবে পাস্ট অতিক্রম করেন, তাহলে সামনেরটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। দুশ্চিন্তা করে পড়াশোনা হবে না, একদম আপনাকে কুল, রিল্যাক্স মোডে থাকতে হবে। বুঝছেন? প্রতিদিনের পড়াটা শুধু প্রতিদিন কমপ্লিট করেন, আপনার কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যে অনেক কিছু আপনার দখলে চলে আসছে ইনশাল্লাহ। এই জন্য ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। কত লোক আসে আর যায়, আসতেই থাকে আসতেই থাকে যেতেই থাকে। আমার ক্লাসে এমন স্টুডেন্ট আছে, যখনই কোনো নতুন ব্যাচ শুরু হয়, তা আমার কাছে তো গ্রুপগুলোর আবার এ থাকে, যে এই যাবৎ পর্যন্ত দেখা যাচ্ছে যে 40টা 45টা গ্রুপে অ্যাড আসছে সে। মানে ক্লাসে প্রত্যেক বছর আইসা ক্লাসে জয়েন করে, 1 মাস ক্লাস করার পরে আবার নাই, পরের বছর আবার, পরের বছর আবার, এভাবে করতেই থাকে। না তো করা যায় না, না করা যাবে। এরকম এরকম ছাত্র হইয়েন না কিন্তু, এরকম ছাত্র হইয়েন না। এরকমটা না আসলে। এই যে একটা মাস কষ্ট করলেন, পরের বছর আবার একটা মাস কষ্ট করলেন, তাহলে 6 বছর 6 মাস কষ্ট করলেন। আপনি 1 বছর 6-7 মাস কষ্ট করেন না, কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক এমনিতেই আপনি তকদির খুলে দিবে, দেখবেন। পরিশ্রমের ভিতরে, পরিশ্রম হলো পরশ পাথর, বুঝছেন? পরিশ্রমের ভিতরে আল্লাহ পাক তকদির খুলে দেয় মানুষের, বরকত হয়। যদি বলেন যে আমার কি হবে, আপনি যদি বলেন যে আমার কি হবে, আমি কি পারবো, আপনি পরিশ্রম করতেছেন না, খালি চিন্তা করতেছেন, তাহলে হবে কিভাবে? আপনি পরিশ্রম করতে থাকেন, আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ যে অবশ্যই আপনার দ্বারা হবে। আচ্ছা নেন, এমনিতে শুরুতে দেরিতে শুরু করলাম আজকে। বলেন 3টা 5টা পারবেন? পারা যাবে? কোন 3টা ক্ষেত্রে প্রত্যয়নকারী লাগবে? সাবিনা আপু পারবেন? প্রত্যয়নকারী লাগবে 3 ক্ষেত্রে। শারমিন আপু পারবেন? তাহলে দলিলের 100 টাকার উপরে লেনদেন হয়েছে এমন কোন ক্ষেত্রে প্রত্যয়নকারী লাগবে? লাগবে না? আর এটা কি স্থাবর সম্পত্তির কোনো দানমূলক কোনো দলিল, দানপত্র দলিল, এটার ক্ষেত্রে কি লাগবে? প্রত্যয়নকারী লাগবে। আরেকটা উইল বা ইচ্ছাপত্রের ক্ষেত্রে লাগবে। 5টা ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষীর প্রয়োজন নাই। কি কি? দলিলের বয়স 30 দিনের অধিক হলে। কত দিনের? 30 দিনের অধিক হলে নাকি? কত বছর? 30 মাস, 30 বছর। সাক্ষ্য আইনে 30 বছরের 2টা শব্দ পাবেন, আরেক জায়গায় পাবেন সাক্ষ্য আইনে 90 ধারায় 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। কত বছর? দলিলের বয়স যদি 30 বছরের অধিক হয়, সেই সম্পর্কে আদালতের অনুমান। আর রেকর্ড যদি ডিজিটাল রেকর্ড হয়, তাহলে কত বছর? কত বছরের ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান? 5 বছরের ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। প্রথম সালে সংশোধনীতে 2022 সালে প্রশ্ন চলে আসছে, এটা থেকে 23 সালে। হুম। 30 বছরের উপরে দলিল হলে লাগবে না। বিরোধী পক্ষ দলিল সম্পাদন স্বীকার করলে লাগবে না। রেজিস্ট্রি দলিল সম্পাদন যথাযথ স্বীকৃতি হলে লাগবে না। নোটিশ মূলে মাধ্যমিক সাক্ষ্য বা দলিল দাখিল না করায় মাধ্যমিক সাক্ষ্য গৃহীত হলে লাগবে না। উইল প্রমাণ হয়ে গেলে বা প্রবেট হয়ে গেলে লাগবে না। সাক্ষ্য আইনের 68 ধারা পর্যন্ত ছিল আজকে আর গতকালকে, তাই না? আজকের যে জায়গাগুলো আমি কিন্তু বলবো না যে খুব বেশি গুরুত্বপূর্ণ, যে এখানে কিছু কিছু দ্বারা গুরুত্বপূর্ণ হবে তখন বলবো। আর এইগুলো একটু নর্মালি নিলে নিতে পারেন, এগুলো থেকে এত প্রশ্ন করতে পারে না। প্রশ্ন করার মতো এই 66 67 65 67 68 এগুলোর 62 থেকে বেশি প্রশ্ন করা হয়। তাহলে যদি দলিলের প্রত্যয়নকারী সাক্ষী লাগে, হাজির করতে হয় কত ধারায় বলেন? কোন দলিলের প্রত্যয়নকারী সাক্ষী লাগলে তাকে হাজির করতে হবে, এটা কত ধারার কথা? 68 ধারার কথা। শর্ত কি?
জীবিত থাকলে, সুস্থ থাকলে, এখতিয়ার এলাকার ভিতরে থাকলে, তাহলে হাজির করতে হবে, তাই না? হাজির করতে হবে। এখন এই দলিলের যিনি প্রত্যয়নকারী সাক্ষী তাকে যদি খুঁজে পাওয়া না যায়, দলিলের যে সাক্ষী তারে খুঁজে পাওয়া যাইতেছে না, অথবা দলিলটি সম্পাদিত হয়েছে লন্ডনে বা যুক্তরাজ্যে, তাহলে কি করবেন? তাহলে প্রত্যয়নকারী সাক্ষী হাজির করার দ্বারা হলো ৬৮ দ্বারা। তাহলে প্রত্যয়নকারী সাক্ষী হাজির করার শর্ত আছে না ফারুক ভাই? কি শর্ত? জীবিত থাকা লাগবে। দেখেন ৬৮ দ্বারা বলতেছে যে সাক্ষীকে কি করতে হবে? হাজির করতে হবে। কেন? যদি প্রত্যয়নকারী সাক্ষী জীবিত থাকে, আদালতের এখতিয়ারের আওতায় থাকে, এবং সাক্ষ্য দিবার কি রাখে? ক্ষমতা রাখে। এখন এই দলিলের প্রত্যয়নকারী সাক্ষীর নাম কি? প্রত্যয়নকারী সাক্ষীর নাম হলো ধরেন শাহিন অথবা সেলিম খান, তারা হলো দলিলের প্রত্যয়নকারী সাক্ষী। এখন তারা নাই, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা তারা বিদেশে অবস্থান করতেছে, ইত্যাদি ইত্যাদি, বা দলিলটা বিদেশে সম্পাদিত হয়েছে, বাংলাদেশে আসছে। তাহলে কি করতে হবে? তাহলে যে ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষী পাওয়া না যায়, সেই ক্ষেত্রে এই দলিল প্রমাণের জন্য কি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলেন তো? মামলার বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, নাকি এটা প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে। কি প্রমাণ করবেন? দলিলের সম্পাদনকারী কে, এই দলিলটা কার হস্তাক্ষর, অন্তত একজন সত্যায়ন সেই ব্যক্তির হাতের লেখা। এই কথাগুলো একটু কঠিন, এই জন্য আমি খুব সহজ করে বলবো। তাহলে দেখেন, সত্যায়নকারী কোনো সাক্ষীকে যদি পাওয়া না যায়, অথবা দলিলটি যুক্তরাজ্যে সম্পাদিত হয়েছে বলিয়া যদি বুঝতে দেওয়া হয়, তবে অবশ্যই প্রমাণ করতে হবে সত্যায়নকারী সাক্ষীদের মধ্য থেকে অন্তত পক্ষে একজনের সত্যায়ন, সেই ব্যক্তির হাতের লেখা, এবং যে ব্যক্তি দলিলটি সম্পাদন করেছেন তাহার স্বাক্ষর তাহার স্বহস্তে প্রদত্ত। আচ্ছা, এখন সহজ করে বলে দিই। ধরেন দলিলের প্রত্যয়নকারী সাক্ষীর নাম হলো কি? শরীফুল। এখন আমাকে তো হাজির করাতে হবে ৬৮ দ্বারা প্রত্যয়নকারী হিসেবে, আমাকে হাজির করতে পারে নাই। তাহলে এই দলিলটার মধ্যে কি আমি কি প্রত্যয়নকারী কিনা দলিলের? দলিল লিখছে কে? আশরাফুল। যেটাকে আশরাফুলের হাতের লেখা কিনা। তাহলে কিভাবে প্রমাণ করবেন? তখন আমরা তো আর নাই, তখন দেখতে হবে যে এটা আসলে আশরাফুলের হাতের লেখা কিনা, অথবা শরীফুলের হাতের লেখা কিনা। সাক্ষ্য আইনের কত দ্বারা? ৬৯ দ্বারা। সাক্ষ্য আইনের ৬৯ দ্বারা। তাহলে আমি যদি জীবিত না থাকি, আমার হাতের লেখা প্রমাণ করার সুযোগ আছে কিনা একটু বলেন তো? আমি জীবিত নাই, আমার হাতের লেখা এটা কিনা প্রমাণ করতে পারবে? হাতের লেখা প্রমাণের পদ্ধতির দ্বারা কত? ৬৭ দ্বারা। তাহলে প্রমাণের পদ্ধতি, আমি কি সাক্ষ্য দিতে পারবো আমার হাতের লেখা? আমি দিতে পারবো না। প্রত্যয়নকারীরা বলতে পারবে আইসা, আমি না থাকলেও। তারপর বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলতে পারবে, পারবে কি না? আমি না থাকলে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলতে পারবে না? সুযোগ আছে কিন্তু বলার, ঠিক আছে, ইত্যাদি। তাহলে সেই ক্ষেত্রে এইখানে প্রত্যয়নকারী সাক্ষীদেরকে যদি হাজির করা না যায়, বা এলাকার ভিতরে না থাকে, তাহলে এই দলিল সম্পাদনকারী বা প্রত্যয়নকারীদের কি করতে হবে? হাতের লেখা প্রমাণ করতে হবে, যেটা আসলে তাদের হাতের লেখা কি না। তাইলে প্রমাণ হয়ে যাবে এটা। দ্বারা কত? সাক্ষ্য আইনের ৬৯ দ্বারা। একদম সহজ কথা, কিন্তু আগের দ্বারাটা না বুঝলে এটা কিন্তু বুঝবেন না জীবনেও। আগের দ্বারা যদি না বুঝেন, এটা বুঝবেনই না। বিল্লাল ভাই, দলিলের কি প্রত্যয়নকারী সাক্ষী লাগে না লাগে না, এটা বলেন। লাগে না? লাগে। কত দ্বারাই লাগে? ৬৮ দ্বারাই লাগে। কেন লাগে? দলিল প্রমাণ করার জন্য লাগে। এখন প্রত্যয়নকারী সাক্ষী তো নাই, দলিলের সাক্ষী নাই, তাহলে সাক্ষী নাই তাতে কি হয়েছে? সাক্ষীর হাতের লেখা তো আছে। হাতের লেখা তো আছে নাকি? তার হাতের লেখাতে প্রমাণ হবে এটাতে সে দলিলের সাক্ষী। এইটা হলো সাক্ষ্য আইনের কত দ্বারা? ৬৯ দ্বারা। আর যদি বুঝতে খুব বেশি কষ্ট হয়, এত চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? কিন্তু চাপ নিতে হবে না। সাক্ষ্য আইনের ৭০ দ্বারা। স্বীকৃতি দ্বারা দলিল প্রমাণ। এখন দলিলের সাক্ষীকে হাজির করতে হবে, এটা দ্বারা কত? সাক্ষ্য আইনের ৬৮ দ্বারা। দলিলের সাক্ষীকে হাজির করতে হবে দ্বারা হলো সাক্ষ্য আইনের ৬৮। এখন এই ৬৮ দ্বারাই যদি দলিলের সাক্ষীকে হাজির করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তো সাধারণত দলিল প্রমাণ করা যাবে না। একটা হলো সে নাই, তাহলে ৬৯ দ্বারা প্রমাণ করা যাবে হাতের লেখা দিয়া। আর সাক্ষ্য আইনের ৭০ দ্বারা এবং ৭১ দ্বারা দুইটা কিন্তু কাছাকাছি, বোঝার চেষ্টা করেন। স্বীকৃতি এবং অস্বীকৃতি। এখন আমি দলিলের ধরেন সাক্ষী, রিপন আহমেদ ধরেন দলিল সম্পাদনকারী। বিরোধী পক্ষ বলতেছে না রিপন আহমেদ এই দলিলের সম্পাদনকারী না, শরীফুল এই দলিলের সাক্ষী না। এখন আমরা স্বীকৃতি দিছি, মানে স্বীকার করছি যে দলিলের লেখক আমি এবং দলিলের প্রত্যয়নকারী আমি। আমরা কি করছি? স্বীকৃতি দিছি, স্বীকার করে নিছি। তাহলে স্বীকৃতি দ্বারা দলিল প্রমাণ করা যাবে। দ্বারা কত এটা?
ভিতরে ঢুকেন না, যদি ভিতরে ঢুকেন মাথা কিন্তু ঘুরাবে শুধু 70 ধারার ভিতরে যদি ঢুকে যান। 70 ধারা যদি রিডিং পড়া শুরু করেন 100 বারও মিলাইতে পারবেন না, আমি বলে দিলাম। কিন্তু 100 বার কেন, 150 বার পুরো মিলাইতে পারবেন না লাইনটা, কিন্তু আমি বলে দিলাম। এই জন্য আমি বাঁশের পয়েন্টটা একদম সহজে বলে দিচ্ছি। ভিতরে ঢুকে নি না, রিডিং পড়ে নি না এই ধারাটা। আচ্ছা, তাহলে সহজ কথা কি, স্বীকৃতি দ্বারা কি দলিল প্রমাণ করা যায়? স্বীকৃতির দ্বারা দলিল প্রমাণ হয়। সাক্ষ্য আইনের কত দ্বারা? 70 দ্বারা। এখন রিপন আহমেদ এবং শরীফুল বলতেছে আমরা স্বীকার করব না। আমরা কি করব না? স্বীকার করব না যে দলিলের সাক্ষী বা দলিল আমরা সম্পাদন করছি। তাহলে বিপদে পড়বেন একটা পক্ষ। ধরেন আপনি কি আজিজুর রহমান, আপনি আমাদের পক্ষ, আমরা এই দলিলের সাক্ষী। এখন আপনার পক্ষে আমরা যদি বলি যে দলিলের আমরা সাক্ষী, তাহলে আপনার লাভ হবে। আর আমরা দুজন চুক্তি করে ফেলছি যে আমরা বলবো না দলিলের সাক্ষী। তাহলে আমরা কি করলাম? সত্যায়নকারী সাক্ষী যদি দলিল সম্পাদনের কথা অস্বীকার করে, তাহলে সেই ক্ষেত্রে বিপদে কে পড়বে? যে ব্যক্তি দলিল প্রমাণ করার দরকার সে বিপদে পড়ে যাবে না? সে কি করে দেবে? বিপদে পড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? অন্য সাক্ষ্য দ্বারা উহা কি করতে হবে? যে তারা অস্বীকার করুক তাতে কিছু না, অন্য অন্য সাক্ষ্য দ্বারা কি এই দলিল প্রমাণ করার অন্য অন্য যে সাক্ষ্য আছে, ধরেন বিশেষজ্ঞের অভিমত হইতে পারে, তাই না? বা পরিচিত ব্যক্তির অভিমত হইতে পারে। অন্য সাক্ষ্য দ্বারাও কি করা যাবে? আমরা কি সম্পর্কে পড়তেছি মূলত? দলিলের বিষয় নিয়ে। কি নিয়ে? দলিলের বিষয় নিয়ে। দলিলটা প্রমাণের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। এটা বুঝলে হবে আমাদের। আমরা কিন্তু দলিলের অধ্যায়, কত নম্বর অধ্যায়? সাক্ষ্য আইনের, সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায় দলিল সম্পর্কে পড়তেছি, কিন্তু সব দলিলের আলোচনা এগুলা। তাহলে ছোট্ট করে মনে রাখবেন, যে দলিলের সাক্ষী দরকার সাক্ষীকে হাজির করতে হবে সুস্থ থাকলে, জীবিত থাকলে, বেঁচে থাকলে, এলাকার ভিতরে থাকলে 68 ধারা। যদি এই সাক্ষীকে হাজির করা না যায় বা জীবিত না থাকে, তাহলে এই সাক্ষীদের হাতের লেখা প্রমাণ করতে হবে বা হস্তাক্ষর প্রমাণ করতে হবে 69 ধারা। তাহলে সাক্ষীদেরকে হাজির করে প্রমাণ করতে হয় কত ধারা? 68 ধারায় না? সাক্ষীদেরকে হাজির না করে তাদের স্বীকৃতি দ্বারাও দলিল প্রমাণ করা যায় 70 ধারা। এখন তারা যদি স্বীকার না করে, আমি কিন্তু প্রশ্ন দিছি যে দলিলে সত্যায়নকারী সাক্ষী যদি দলিল সম্পাদনে স্বীকৃতি প্রদান করে অথবা না প্রদান করে, তাহলে সেই সম্পর্কে সাক্ষ্য আইনে কি পদ্ধতি অবলম্বন করতে হবে? তাহলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে দলিল প্রমাণ হয় 70 ধারা। স্বীকৃতি না দিলে কি করতে হবে? অন্য সাক্ষ্য দ্বারাই দলিল প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের কত ধারা? 71 ধারা। কত ধারা? 71 ধারা। যদি মনে করেন যে একদম নতুন পড়া শুরু করছেন, এই জায়গাগুলো আপনার জন্য খুব বেশি লোড হচ্ছে, আপনি হাইড করতে পারেন। কনস্টেবল থেকে এসআই পদের জন্য এই সাক্ষ্য আইনের 69, 70, 71 এই জায়গাগুলো প্রশ্ন করা সাধারণত পসিবিলিটি নাই বললেই চলে। প্রশ্ন না করার সম্ভাবনাই খুবই বেশি এই জায়গাগুলোর থেকে। আচ্ছা, এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা যদি দিয়ে দিতে পারে, হাইড না করে উত্তম হবে। সাক্ষ্য আইনের 72 ধারা। 72 ধারা আলোচনার বিষয়বস্তু হলো যে দলিলটা সত্যায়ন করার দরকার। সত্যায়ন মানে কি? ধরেন আপনার, আপনি আসলে এই ব্যক্তি আপনি কি না, আপনাকে দেখে আমি এটা সত্য সত্য বলে স্বীকার করে দিলাম, সাক্ষ্য দিয়ে দিলাম যে আপনি আসলে উজ্জ্বল, তাই না? আচ্ছা, তাহলে যে দলিলটা সত্যায়িত করার দরকার আইনে নির্দেশ করা আছে, এই যদি সত্যায়ন করে আদালতে হাজির করতে হবে বা সত্যায়িত লাগবে, কিন্তু এমন কিছু দলিল আছে এই দলিলটা কি লাগবে না, সত্যায়িত করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্ট করলেন, তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট করার সময় যে ছবি দেন, ছবি সত্যায়িত লাগে? কথা বলেন। ছবি সত্যায়িত করতে হয় ব্যাংক অ্যাকাউন্ট করার সময়। চাকরি করার সময় যদি ছবি দেন, ছবি সত্যায়িত লাগে? লাগবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট করার সময় তো আপনার ছবি সত্যায়িত করার দরকার নেই। আচ্ছা, আপনি, আমরা পুলিশের সার্কুলার এখনো তো এসএসসি পাশে আছে নাকি না ইন্টারমিডিয়েট করছে? মেট্রিক পাস না এখনো? এসএসসি, এসএসসি এখন? যাই হোক, ধরেন আমরা ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট, এখন ধরেন আপনার এই মাঠে যখন লোক নিবে তখন আপনার বলতেছে যে আপনি সার্টিফিকেট নিয়ে আসবেন, ইন্টারমিডিয়েট বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যেটাই বলেন, তাই না? নিয়ে আসবেন। এখন আপনি অনার্সের সার্টিফিকেট দিয়ে দিছেন, তাহলে আপনার পদ কি বাড়বে? নিয়োগের সময় না এই পদে যোগদান করতে হবে, চাকরি হইলে এই পদে যোগদান করতে হবে। অনার্সের দিলেও আপনার এখানে কি লাভ না, আপনার সার্কুলার কিন্তু ধরেন ইন্টারমিডিয়েট পাশেরই। এখন আইনের ভাষায়, আদালতের ভাষায় বলতেছে কিছু দলিল সত্যায়িত করার কি নাই, প্রয়োজন নাই। কিন্তু আপনি সত্যায়িত করে দাখিল করলেন, হাজির করলেন, তাহলে এটা কি সত্যায়িত দলিল হয়ে যাবে না অসত্যায়িত হিসেবে থাকবে? এটা অসত্যায়িত দলিল হিসেবে কি হবে? গণ্য হবে। সাক্ষ্য আইনে কত ধারা? 72 ধারা। না নিলেও চলবে, অসুবিধা নেই। সাক্ষ্য আইনের 73 ধারা। এটা একটু প্রশ্নমুখী হইতে পারে।
শুধু এতটুকু বলেন, মনে মনে বলেন, নিজে নিজে বলেন যে সাক্ষ্য আইনের 73 দ্বারা আমরা কত ধারা পড়ে আসছি। সাক্ষ্য আইনের 73 দ্বারা আকাশ সরকার ভাই না আকাশ সরকার ভাই বলেন, কত ধারায় পড়ে আসছি 73 দ্বারা? সাক্ষ্য আইনের 73 দ্বারা আমরা পড়ে আসছি সাক্ষ্য আইনের 67 ধারার ভাষ্যতে, তাই না? হাতের লেখা প্রমাণের পদ্ধতি কয়টা? 6টা। এর ভিতর একটা পদ্ধতি হলো 73 দ্বারা তুলনার মাধ্যমে। আপনি বলতেছেন যে এটা আপনার কণ্ঠে গান, বোঝার চেষ্টা করেন, এই গানটা আমি গাইছি, এটা শিল্পী আমি, তাই না? আপনি দাবি করতেছেন যে এই গানের শিল্পী আমি। এখন আরেকজন বলতেছে যে না, এই গানের শিল্পী সে না, বরং মুসা ভাই বলতেছে সে এই গানের শিল্পী, আবার মুর্শেদ ভাই বলতেছে সে শিল্পী। এখন আদালতে দুইজনকে গান গায়ে কি তুলনা করবে এরকম, নাকি মুসাকে বলবে এই গানটা তুমি আবার গাও শুনি, এরকম কোনটা সঠিক? হ্যাঁ, মুসা ভাইকে আদালত বলবে যে আপনি যদি বলতেছেন এই গানের শিল্পী আপনি, তাহলে আপনি আবার গানটা গান তো দেখি মিলে কিনা কণ্ঠটা, এরকম না বিষয়টা? তাহলে মুসা ভাইয়ের কণ্ঠের সাথে মুসা ভাইয়ের কণ্ঠটা আবার কি করবে আদালত? তুলনা করবে। ঠিক আমি বলতেছি এটার স্বাক্ষরদাতা আমি, এটা আমার সিগনেচার, এটা আমার লিখা। তাহলে স্বাক্ষরের 67-তে ভিতরে কিন্তু বলছে যে তিনটা কিন্তু ধারা কেন্দ্রিক আছে, একটা হলো 45 ধারার বিশেষজ্ঞের অভিমতের মাধ্যমে, আর একটা হলো 47-এর পরিচিত ব্যক্তির মতামতের মাধ্যমে, আর একটা হলো কিসের মাধ্যমে? 73 দ্বারা তুলনার মাধ্যমে। তাহলে এই 73 দ্বারা কার্যক্রমটা কি বিশেষজ্ঞ ব্যক্তির দ্বারা পরিচালিত হবে? একাধিক ব্যক্তির মাধ্যমে কোনো তুলনা করা হবে, নাকি যে ব্যক্তির দাবি করা স্বাক্ষর সেই ব্যক্তির সাথে তার স্বাক্ষর তুলনা করা হবে? তাহলে সেই ব্যক্তির সাথেই সেই ব্যক্তির কি করা হবে? তুলনা করা হবে। এখন যদি আপনি মনে করেন যে না আমি 73 দ্বারা ভালো করে পড়ে একদম মুখস্থ করে ফেলবো, তাহলে স্বীকৃতি মানে স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, হস্তান্তর লেখা আছে, হস্তান্তর হবে না শব্দটা কেটে দিবেন, যাদের কাছে মূল বই আছে এটা হস্তাক্ষর হবে। হ্যাঁ, হস্তাক্ষর বা সিলের সহিতে অন্য কোনো স্বাক্ষর বা সিলের তুলনা। তাহলে কোনো স্বাক্ষর হস্তাক্ষর বা সিলমোহর যে ব্যক্তির বলে বুঝতে দেয়া হয় কার? শরীফুলের। আসলে এটা শরীফুলের কিনা তাহা নির্ণয় করার জন্য যে স্বাক্ষর হস্তাক্ষর বা সিলমোহর শরীফুলের বলিয়া স্বীকৃত বা আদালতের সন্তুষ্টি মোতাবেক প্রমাণিত হয়েছে, তা উপরোক্ত যে স্বাক্ষর হস্তাক্ষর বা সিলমোহর প্রমাণ করিতে হবে তাহার সহিত তুলনা করা যাইতে পারে। তার মানে কি, শরীফুল দাবি করতেছে এটা শরীফুলেরই হাতের স্বাক্ষর, তাহলে আদালতে এটা প্রমাণ করে দেখানো যাইতে পারে শরীফুলের আবার স্বাক্ষর নিয়ে তুলনা করে যে এটা আসলে তার হাতের লেখা কি না, তাই না? এরকম আর কি, একদম শর্ট ভার্সন গুলো মনে রাখবেন। তাহলে 73 দ্বারা কিসের তুলনা বলেন তো? চেহারার তুলনা, কণ্ঠের তুলনা, নাকি হস্তাক্ষরের তুলনা? হস্তাক্ষরের তুলনা। তাহলে 73 ধারাটা তো আগের, 1872 সালের। তাহলে আগে হস্তাক্ষরের তুলনা করা হইতো, এখন শুধু হস্তাক্ষর দিয়ে আইন আদালত সীমাবদ্ধ না, এখন আবার ডিজিটাল স্বাক্ষরও আছে। কি আছে? ডিজিটাল স্বাক্ষর। আচ্ছা, হস্তাক্ষরের প্রমাণের দ্বারা কত, বোঝার চেষ্টা করেন খুব গভীরে। সাক্ষ্য আইনের যে ধারাগুলোতে সংশোধনী এসে যুক্ত হয়েছে, মনে করবেন এই ধারাগুলো গুরুত্বপূর্ণ বটে। কারণ কেন? এই ধারাগুলো আদালতের চ্যালেঞ্জিং দ্বারা, আদালত খুব প্রয়োজন মনে করছে, এই জন্য এই ধারাগুলোর সাথে সংশোধনী শব্দগুলো এসে যুক্ত হয়েছে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? অর্থাৎ সাক্ষ্য আইনের যে ধারাগুলোর সাথে সংশোধনী গুলা যুক্ত হয়েছে আইসা, সেই ধারাগুলো কিন্তু প্রশ্ন হওয়ার মতো যোগ্যতা রাখে। নেন, তাহলে কি কষ্ট হচ্ছে আপনাদের? অনেক সময় ভালো লাগবে পড়াটা, খুব সহজেই মানে পড়তে মন চাইবে, অনেক সময় এরকম হবে যে প্রথম ভালো লাগবে না, 1-2 দিন গেলে পরে বলবে আচ্ছা ঠিক আছে নিতে পারি। এই জন্য যদি আপনার মনের ভিতরে একবার নেগেটিভ চিন্তা ভাবনা সৃষ্টি হয়ে যায়, পড়াশোনার প্রতি যদি একবার একটা আপনার আন্তরিকতা না থাকে, তাহলে কিন্তু আপনি এই জায়গাগুলো আসলে কষ্ট হয়ে যাবে আপনার জন্য। আপনি নিয়ে নিবেন ভালো একটা প্রস্তুতির লক্ষ্যে, আপনি নিবেন, ইনশাল্লাহ লস হবে না। সাক্ষ্য আইনের এদিকে শুনে পাচ্ছেন আলমগীর ভাই, রাজশাহী, শোনা যাচ্ছে? আচ্ছা,
আমাদের আলোচনা চলতেছিল সাক্ষ্য আইনে কত ধারা জানি? আর এই ছেলে তো খুব ডিস্টার্ব করতেছে। 73 ধারা। তাহলে 73 ধারা কিসের তুলনা? পিকু বড়ুয়া দাদা, কিসের? হাতের লেখার তুলনা। তাহলে সাক্ষ্য আইনে 67 ধারা কিসের প্রমাণ ছিল? হস্তাক্ষরের প্রমাণ না? তাহলে সাক্ষ্য আইনে 67 ধারা যদি হস্তাক্ষরের প্রমাণ হয়, তাহলে 67 কতে কিসের প্রমাণ? ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, তাই না? ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। সাক্ষ্য আইনে 73 দ্বারা যদি হস্তাক্ষরের তুলনা হয়, যাচাইকরণ করা হয়, তাহলে সাক্ষ্য আইনে 73-এর শ টাইপের ক দ্বারা কিসের যাচাইকরণ করা হবে? ডিজিটাল স্বাক্ষরের যাচাইকরণের প্রমাণ। তাহলে ডিজিটাল স্বাক্ষর যার, সেই ব্যক্তির বা তার নিয়ন্ত্রকের বা তার কর্তৃপক্ষকে এই স্বাক্ষরটা দাখিল করতে বলা হবে। এবং আসলে কি এই কর্তৃপক্ষের কিনা এই স্বাক্ষরটা, সেটা আদালত কি করবে? তুলনা করবে বা যাচাই করবে। 73-এর কত দ্বারা? শ টাইপের ক দ্বারা। আমি কিন্তু এই প্রশ্নটা আপনাদের পরীক্ষা নিব। সাক্ষ্য আইন সংশোধনী 2022 অনুসারে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ এবং ডিজিটাল স্বাক্ষরের যাচাইকরণের প্রমাণ সম্পর্কে লিখুন। কয়টা দ্বারা লিখবেন? দুইটা। ডিজিটাল মানে যেহেতু হাতের লেখা প্রমাণের দ্বারা 67, তাহলে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণের দ্বারা হলো 67-র শ টাইপের ক দ্বারা। আর হাতের লেখার তুলনা যেহেতু 73 দ্বারা, তাহলে ডিজিটাল স্বাক্ষর ও যাচাইকরণ বা তুলনার দ্বারা হলো 73 শ টাইপের ক দ্বারা। কিভাবে করবে? যে নিয়ন্ত্রক বা যে ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর বা কর্তৃপক্ষকে বলবে আপনারা ডিজিটাল স্বাক্ষর আদালতে হাজির করেন, এবং কি করেন? আদালতে ডিজিটাল স্বাক্ষরটা আসলে ওই কর্তৃপক্ষের কিনা কি করবে? এটা যাচাই করে নেবে। 73-এর কত দ্বারা? ক দ্বারা। এখন আরেকটা তুলনা আছে এখানে। তাহলে স্বাক্ষরে কি তুলনা সম্পর্কে বলা আছে? হস্তাক্ষরের তুলনা, ডিজিটাল স্বাক্ষরের তুলনা, বস্তুগত সাক্ষ্যের তুলনা। কোনটা সঠিক? তিনটাই সঠিক। 73 দ্বারা হলো হস্তাক্ষরের তুলনা, 73-এর কতে হলো ডিজিটাল স্বাক্ষরের তুলনা বা যাচাই, যাচাইকরণ। আর 73-এর কতে হলো কি? বস্তুগত সাক্ষ্যের তুলনা অথবা যাচাই। এটা কিভাবে করবে? বস্তুগত সাক্ষ্য বুঝেন তো? বুঝেন না? বস্তুগত সাক্ষ্য, তাহলে মাথার চুল এটা কি সাক্ষ্য? বস্তুগত সাক্ষ্য। পায়ের চাপ, বস্তুগত সাক্ষ্য। এখন ঘটনাস্থলের ভিতরে গিয়ে পায়ের চাপ পাওয়া গেছে কার? সুশান্ত রাজের। যে তার পায়ের চাপ দাবি করা হচ্ছে, এই পায়ের চাপ কার? সুশান্ত রাজের। অথবা সুশান্ত রাজের নয়, এরকম একটা দাবি আসছে। এখন আদালত এটা প্রশ্নবিদ্ধ না যে সুশান্ত রাজ তো ঘটনার দিন এখানে ছিল না, তার পায়ের চাপ এরকম না, ইত্যাদি ইত্যাদি। তখন আদালত আবার কি করবে? আদালতে তাকে নিয়ে আবার তার পায়ের চাপ নিবে, দিয়ে দেবে ওই পায়ের চাপের সাথে সুশান্ত রাজের পায়ের চাপের কি আছে কিনা, মিল আছে কিনা। তাহলে প্রথমে কি করতে হবে? সুশান্ত রাজকে আদালতে হাজির করতে হবে। ওই তার যে পায়ের চাপের সাথে এই এটা কি পায়ের চাপটা কি সাক্ষ্য? ওই বস্তুগত সাক্ষ্যের সাথে সুশান্ত রাজের আবার পায়ের চাপ নেওয়া হবে। হাতের থাকলে হাতের চাপ নেওয়া থাকবে, সুশান্তর মাথার চুল থাকলে আরেকটা চুল নেওয়া হবে। বুঝছেন? এটা হলো তুলনা। কিসের তুলনা? বস্তুগত সাক্ষ্যের তুলনা। সাক্ষ্য আইনের 73-এর খ। লম্বা কথা তো এগুলো, 73-এর ক এর 1 2 3 আছে। এত কাহিনী পড়ে আপনি আইন পড়তে পারবেন না, পদোন্নতি নিতে পারবেন না। পদোন্নতি নেওয়ার পরে যদি মনে করেন যে না আমি এইগুলো নিয়ে একটু গবেষণা করব, তখন ভিন্ন। আপনার পদোন্নতির জন্য এত গভীরে ঢোকার কোনো প্রয়োজনই নেই। মানে এই জায়গাগুলোর থেকে আমি যে শর্ট ভার্সনটা বলতেছি এটা আপনি নেবেন। এই তিনটা কথা বুঝছেন? তাহলে প্রশ্নের উত্তর দেন। হস্তাক্ষরের তুলনা বা যাচাই দ্বারা কত? 73 দ্বারা। ডিজিটাল স্বাক্ষর তুলনা বা যাচাই করেও প্রমাণ করা যায় দ্বারা কত? 73-এর শ টাইপের ক দ্বারা। বস্তুগত সাক্ষ্যের সাথে বস্তুগত সাক্ষ্যের তুলনা, একজনের সাথে আরেকজনেরটা নাকি নিজের সাথে নিজেরটা? নিজের সাথেই নিজেরটা। নিজের সাথেই কিন্তু নিজেরটা। বলা হচ্ছে যে এই মাথার চুল কার? বলছে অপরাধী শরীফুলের। শরীফুল বলতেছে এটা তার মাথার চুল না। তাহলে কি করতে পারে? তার এই চুলের সাথে আরেকটা চুল নিয়ে তুলনা করে প্রমাণ করে দেখানো যাইতে পারে, তাকে আদালতে হাজির করে। বুঝছেন? স্বাক্ষরের 73-এর কত দ্বারা? খ দ্বারা। তাহলে 73 দ্বারাটা কিসের তুলনা? হস্তাক্ষরের তুলনা। তাহলে এটার সাথে মিলে আরো দুইটা সংশোধনী দ্বারা আসছে কি?
ডিজিটাল স্বাক্ষরের তুলনা, বস্তুগত সাক্ষ্যের তুলনা। দেখি এখন উত্তর দেন যদি বুঝে থাকেন। সাক্ষ্য আইন অনুসারে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ দ্বারা কত? এই দুইটা প্রশ্নের উত্তর যারা সঠিক একটা দিলে তার এটা মিলে যাবে। সাক্ষ্য আইন অনুসারে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ কত দ্বারা? এখন আমার উত্তরের সাথে যারা মিলবে তারা পাস করছেন। সাক্ষ্য আইন অনুসারে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ হলো 67 দ্বারা, 67 ক দ্বারা, 67 শর্টাই পেন ক দ্বারা। আর যদি আসে ডিজিটাল স্বাক্ষরের যাচাইকরণের প্রমাণ, কিসের প্রমাণ? ডিজিটাল স্বাক্ষর তুলনা বা যাচাইকরণের প্রমাণ, তাহলে দ্বারা হবে কত? 73-এর শর্টাই পেন ক দ্বারা। বুঝছেন? এই আমার কথা বুঝতে পারতেছেন তো নাকি? আমি একটু কথা বলতে কষ্ট হচ্ছে আজকে, একটু প্রেস থেকে আইসা রাস্তায় জ্যামে পড়ে গেছি, এসে সরাসরি ল্যাপটপে বসছি ক্লাসে। ঠিক আছে, এই জন্য মানে কথা ওইভাবে বলতে পারতেছি না। বুঝে নিতে হবে আপনাদের, মাঝে মাঝে আপনাদের কি করতে হবে, মানে আমি যারা বুঝাইতে পারতেছি না আপনাকে বুঝে ফেলতে হবে। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, বুঝে ফেলতে হবে ইনশাল্লাহ। সাক্ষ্য আইনের পরবর্তী ধারা হলো 74 ধারা। পড়তে হবে আবার? পড়া লাগবে? লাগবে না পড়া, পড়ছি আমরা আগে 35 ধারার সাথে। সরকারি দলিল কাকে বলে? হ্যাঁ, সরকারি দলিলকেই সরকারি দলিল বলে নাকি? কিচ্ছু মনে নাই? যেমন 1872 সালের সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিলকেই কি বলা হয়? সরকারি দলিল বলা হয়। নিচে সরকারি দলিলের উদাহরণ দিবেন। জন্ম মৃত্যুর সনদপত্র সরকারি দলিল, জাতীয় পরিচয়পত্র সরকারি দলিল। সরকারি দলিল কি না? জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সবাই সরকারি দলিলের সংখ্যা লিখছে, আপনি নিচে দিয়ে দিচ্ছেন উদাহরণ জাতীয় পরিচয়পত্র। তারপরে জন্ম মৃত্যুর নিবন্ধন সনদপত্র, বলবে বাহ দারুণ তো, ছেলেটা উদাহরণ সহ দিছে। এই তো, একটু একটু সিরিয়াসনেস হবেন, একটু একটু করে নাম্বার আপনার বাড়তে থাকবে, আহামরি এরকম কোনো কিছু না। আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে ফার্স্ট হয়ে যাবেন। বুঝছেন? কল্পনাও করতে পারবেন না। কিছু অতিক্রম, অতিরিক্ত এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা ক্যাপাসিটি আপনি কি করতে হবে, লিখতে হবে। আমি এগুলো আপনাকে ধরেন মোবাইলে বলবো, এগুলো তো আপনার আমাদের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা হচ্ছে আমাদের মানে একদম আমরা সরাসরি নিতে পারতেছি না, তাই না? ভার্চুয়ালি একটা ক্লাস আমাদের এই জায়গাটা। তাহলে এখানে আমি যে কথাগুলো বলবো সরাসরি ধরেন আপনার সামনে এসে একটা কথা এখন বলতেছি, এটা হয়তো আপনি অন্যভাবে নিচ্ছেন, খুব গভীর লাগতেছে। কিন্তু এই যে মোবাইলে যে বলতেছি, মনে করো যে এই কথাগুলো আমি আপনাকে সরাসরি বলতেছি, এই কথাগুলো আপনাকে আস্তে আস্তে কি করতে হবে, নিতে হবে। আমি একটা গল্প বলি আপনাদেরকে, আপনাদের পরিচিত অনেকে থাকলে জিজ্ঞেস করবেন। এএসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবে যে ছেলেটা ফার্স্ট হয়েছে, নেসার ভাই চিনবেন মনে, অনেকে খুব ভদ্র মানুষ, ঠিক আছে, আমাদের সিনিয়র চাকরিতে। সে আমরা তো, আমি তো সিটি দিছি, সে ডিবিতে, একই কম্পাউন্ডে আমরা। আমার চাকরিতে কিন্তু সিনিয়র। বলি তার হিস্টোরিটা একটু। সে যে ফার্স্ট হবে সেও কিন্তু কল্পনা করে নাই, তার কল্পনার বাইরেই ছিল। কিন্তু তার আন্তরিকতার কোনো অভাব ছিল না পড়াশোনার প্রতি, কোনো পরীক্ষা মিস করে নাই। আচ্ছা, আসলে পড়া ভালো ওনার চাইতে, এটা এভাবে বলা ঠিক না, উনি কষ্ট পাবে না, কষ্ট না, আমি বাস্তব বলতেছি। ওনার চাইতে অনেক ভালো স্টুডেন্ট আমার দৃষ্টিতে ক্লাসে ছিল, কিন্তু কিন্তু ওনার ভিতরে যে একটা একাগ্রতা ছিল, পড়ার প্রতি যে একটা আকর্ষণ ছিল, আমি কোনো ক্লাস মিস করতে দেখি নাই। কনস্টেবল থেকে এসআই যে ছেলেটা ফার্স্ট হয়েছে, মানুয়েল লিন্ডা, আপনারা আমার ভিডিও যেগুলো ফেসবুকের আগের ভিডিওগুলো দেখেন, দেখবেন এমন কোন একটা ক্লাস পাবে না যে সে ভিডিও মোডে নাই। মানুয়েল লিন্ডা দেখেন আপনারা, যে আমার ফেসবুকের আগের ভিডিওগুলো দেখেন, নাম সহ কিন্তু বেশি থাকে, অনেকে পাড়া সাপ দেখেন মানুয়েল লিন্ডা ক্লাস করতেছে। মানে একটা একাগ্রতা ছিল অনেক। প্রশ্ন বললে তো সবার আগে হাত তুলতাম। যাই হোক, ওই দিকে যাচ্ছি না, স্যার ভাইয়ের কথাটা, যে স্যার তাহলে কি করতে হবে, একটু মানে একটু স্যার আমাকে একটু এক্সট্রা দিয়ে নেই, মানে এক্সট্রা কি দিবে, সবার জন্য তো একই বিষয়। তাহলে বলছি যে ভাই আপনি যদি এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন, মানে এক এক দিন এক একটা মসজিদ থেকে বেরোয় আমার জন্য দাঁড়ায় থাকতো। আর আমি, আমার একটা লজ্জার মধ্যে ফেলা, আমি তো জুনিয়র। আমি মানে প্রতিনিয়ত আমার একটা লজ্জার ভিতরে কি জানেন কি বলবো, মানে মাথা নিচে করে দিতে হবে, কোথাও একটু হাত দিয়ে দেন মাথার মধ্যে, ঠিক আছে, আমি বলি ভাই আপনি সিনিয়র লোক, এগুলো করেন না তো আমার সাথে। একের প্রতিদিন, যতদিন মানে আমি অফিসে গেছি এমন কোনো দিন না যে উনি দাঁড়ায় আছে না গেটের সামনে, স্যার মাথার একটু হাত দিয়ে দেন, বুঝবা আপনি সিনিয়র লোক, আমার লজ্জা দিয়েন না, ঠিক আছে। কি করবেন গন, স্যার কি করতে হবে একটু বলেন, কিভাবে একটু উন্নত করা যায়। তো পরীক্ষা গুলো তো সে কন্টিনিউ দিত বিদায়, বা এরকম প্যারাটা দিত বিদায়, হয়তো আমি এগুলো বলতে পারতাম যে ভাই যদি আপনি এসএ থেকে এসে পরীক্ষা দিবেন, তাহলে আপনাকে এই জায়গাগুলো একটু যুক্ত করতে হবে,
আপনি ওই জায়গাটা কম লেগে একটু উদাহরণের দিকে চেষ্টা করবেন, একটু ব্যাখ্যার দিকে চেষ্টা করবেন, তাই না? মানে এক্সট্রা কিছু করতে হবে আপনাকে। সবাই কিন্তু পরীক্ষার হলে তার উচিত জিনিস যেটা, প্রশ্নের উত্তর লেখা নিয়েই কিন্তু ক্লান্ত হয়ে যায়, যে আমি উত্তরটা কখন লিখবো। এখানে উদাহরণ ব্যাখ্যা তো আবার প্রশ্নই আসে না, বা এটা নতুন কিছু লেখা তো প্রশ্নই আসে না, এটা এমনি কিভাবে পসিবল? তখনই পসিবল হবে অতিরিক্ত কিছু লেখার, যখন আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে 30 40 45টা পরীক্ষা দিবেন। তখন কিন্তু আপনি আপনার মতো করে অনেক কিছু কি করতে পারবেন, লিখতে পারবেন। যত সংজ্ঞা পাবেন, সংজ্ঞা আসবে না, মিনিমাম তো 4 5টা সংজ্ঞা আসবে টোটাল পরীক্ষার ভিতরে। এই 4 5টা সংজ্ঞার ক্ষেত্রে আপনি এক্সট্রা মেকানিজম করবেন, সংজ্ঞার ক্ষেত্রে উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন, এই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য, কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। ধরেন একটা প্রশ্ন হলো গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার সম্পর্কে লিখুন। এই বছরও তো হয়েছে হয়েছে না? তাহলে আপনি প্রশ্নটা গুছাইবেন কোথায়? গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারের ক্ষেত্রে ধরেন সবাই 2 পৃষ্ঠা লিখলো, গ্রেপ্তারের সংজ্ঞার ক্ষেত্রে আপনি কি করলেন, সংজ্ঞা দিয়ে আপনি 1 পৃষ্ঠা বানায় ফেলবেন। অনেকে কিন্তু সংজ্ঞা 3 লাইন লিখে আইনগত পদ্ধতি লেখা শুরু করলো। তাহলে আইনগত পদ্ধতি ধরুন আপনি 3 4 পৃষ্ঠা লিখে ফেলছে, আপনি আইনগত পদ্ধতি লেখছেন 2 পৃষ্ঠা, সংজ্ঞার ক্ষেত্রে একটু বেশি লিখে এই জায়গাটা হাইলাইটস করে ফেলছেন। অনেকে আইনগত অধিকার ধরেন ফৌজদারি কার্যবিধির 80 মাসি দিয়ে শুরু করলো, আপনি ধরেন সংবিধানের 33 দিয়ে শুরু করে দিলেন। এই যে সংজ্ঞার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আর সংবিধান দিয়ে শুরু করলেন, আপনাকে কিন্তু আর সে ধরতে পারবে না, কোনোভাবেই সুযোগ নাই, যেভাবেই হোক। যত কঠোর হৃদয় এই খাতাটা দেখুক না কেন, আপনার এই খাতার ভিতরে মিনিমাম .25 বা 1 নাম্বার হলো তার চাইতে বেশি দিবে। তাহলে এইভাবে যদি আপনার 5টা প্রশ্নের ভিতরে একটু একটু করে বাড়তে থাকে, তাহলে আপনার রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াবে? দাঁড়াবে কি না? এখন আপনি মনে করতেছেন যে আমি ওইগুলো লিখবো, আপনি তো 5টা প্রশ্নের উত্তর লিখে কভার করতে পারবেন না যদি আগে থেকে লেখার অভ্যাস না থাকে। অতএব লিখার অভ্যাস, এটা অবশ্যম্ভাবী আপনাকে কি করতে হবে, লিখার অভ্যাস রাখতে হবে। এটা নাহলে পরীক্ষার হল আপনার জন্য একটা বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। সাক্ষ্য আইনের পরবর্তী দ্বারা হলো সরকারি দলিলের সংজ্ঞাটা বলেন সবাই একবার, আমরা পরে পরে আগাচ্ছি। সরকারি দলিলের সংজ্ঞা: কোন সার্বভৌম কর্তৃপক্ষের, কোন প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, বাংলাদেশ কমনওয়েলথ আইন প্রণয়নকারী বিচার বা শাসন বিভাগীয় অফিসারের লিপিবদ্ধ কার্য বা বিবরণী, তাই না? এগুলোকে কি বলা হয়? সরকারি দলিল বলা হয়। 74-1। বেসরকারি দলিল কি সরকারি দলিল হইতে পারে? হইতে পারে না। বেসরকারি দলিল কখন সরকারি দলিল হিসেবে গণ্য হয়? সাক্ষ্য আইনের 74-2 দ্বারা বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত কোন ব্যক্তিগত দলিলের রেকর্ড বা লিপিবদ্ধ বিবরণী। তাহলে ব্যক্তিগত দলিল মানে কি বেসরকারি দলিল না? বেসরকারি দলিল মানেই কিন্তু ব্যক্তিগত দলিল। তাহলে ব্যক্তিগত দলিল যেগুলো সরকারিভাবে কি করা হয়, রক্ষিত বা সংরক্ষিত হয়, সেগুলো সরকারি দলিল হিসেবে গণ্য হয়। বেসরকারি দলিল কাকে বলে? সরকারি দলিল ব্যতীত অবশিষ্ট যত দলিল আছে, সেই সকল দলিলকে কি বলা হয়? বেসরকারি দলিল বলা হয়। 75 দ্বারা। 76 দ্বারা সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপিকে কি বলা হয়? জাবেদা নকল বলা হয়। আর জাবেদা নকল কি হিসেবে গণ্য হয়? মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কি হয়, গণ্য হয়। কি সাক্ষ্য হিসেবে? মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। তাহলে যদি বলে জাবেদা নকল কাকে বলে, লিখবেন সাক্ষ্য আইনের 76 দ্বারা মোতাবেক কোন সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপিকেই জাবেদা নকল বলা হয়। দ্বারা দিবেন 76 দ্বারা। এরপরে লিখবেন সাক্ষ্য আইনের 63 দ্বারা মোতাবেক সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি বা জাবেদা নকল মূল দলিলের মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। হয়েছে কিনা পয়েন্ট? ঠিক এইভাবে আপনাকে কি করতে হবে, চিন্তা করে করে লিখতে হবে। এখন যদি আপনি আমার কাছ থেকে একটা শুনলেন যে আমি এটা এইভাবে লিখবো, কিন্তু এটা তো আসলো না, আসবে আরেকটা, তাহলে ওইটার ভিতরে আপনি এরকম একটা ক্যাপাসিটি করে একটা কিছু বসাইতে হবে। একটু ডিফারেন্ট হইতে হবে, আপনি মানে একটু ব্যতিক্রম থাকবে আপনার খাতার ভিতরে। একটু ব্যতিক্রম বলেন যে আমি ব্যতিক্রম করব কি, আমি পুরা খাতা লাল কালি দিয়ে লিখবো, আমারটা ব্যতিক্রম হবে, কালো কালি ব্যবহারই করবো না, এরকম না। না, এটা আইনের উপরে, এইগুলোর উপরে আপনার প্রাসঙ্গিক কিছু ব্যতিক্রম করতে হবে। ঠিক আছে? খাতার ভিতরে কালো কালি আর উড পেন্সিল ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা একদম টোটাল নিষিদ্ধ। অনেকেই সবুজ কালি ব্যবহার করেন, নীল কালি ব্যবহার করেন, এগুলো সুযোগই নাই কোনো, এগুলো করবেন না, এটা রুলসে পড়ে না। খাতার ভিতরে 2টা কালি ব্যবহার করা যাবে, একটা হলো উড পেন্সিল, আর একটা হলো কি, কালো কালি বল পেন যেটা। ঠিক আছে? জেল পেনও নিয়ে যাবেন না, আবার অনেকে যে লেখা জেল পেন দিয়ে লিখবো ঝিলমিল করবে, এরকম না, রয়্যাল জেল হতে পারে। সাক্ষ্য আইনের 76 দ্বারা, এনে একটা এমসিকিউ প্রশ্ন হয়েছে একবার,
সরকারি দলিলের রক্ষক কে? সরকারি দলিলের রক্ষক কে? সরকারি দলিলের রক্ষক সরকার, সংসদ, সুপ্রিম কোর্ট, সরকারি কর্মচারী। সরকারি দলিলের রক্ষক হলো সরকারি কর্মচারী। প্রত্যেক সরকারি দলিলের জিম্মাদার বা রক্ষক হলো প্রত্যেক সরকারি কর্মচারী। ৭৬ ধারার প্রথম অংশে বলা আছে, ভাষ্য পড়া লাগবে না। সাক্ষ্য আইনের ৭৬ ধারার আলোচনার জায়গাটা আমাদের কি দরকার? প্রথমে জানার দরকার সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি হলো কি দলিলের জাবেদা নকল। তারপরে সরকারি দলিলের রক্ষক। তাহলে আমি একটা সরকারি অফিসে কাজ করি, আমি একটা সরকারি অফিসের দায়িত্বে আছি। তাহলে এই অফিসে ধরেন আমি একটা থানায় কাজ করি, জেনারেল ডায়েরি ধরেন এজাহার আমি লেখালেখি করি, তাহলে এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কি আমার? আচ্ছা, এখন এই জেনারেল ডায়েরি বলেন এজাহার বলেন ধরেন এটার কোন একটা ব্যক্তি কোন একটা কপি কি কইতে পারে? এটা আইনের বিধান আছে যে কিছু কিছু মামলার নথিপত্র বা জাবেদা নকল কর্তৃপক্ষকে কি করতে হয়? দাবিকারককে প্রদান করতে হয়, প্রয়োজনে ফি আদায় বা টাকা আদায় করার মাধ্যমে। এখন ধরেন আপনি যে মামলাটা করলেন, আপনি একটা এজাহারের কপি চাচ্ছেন আমার কাছে, তাই না? বা এফআইআর এর কপি চাচ্ছেন। তাহলে আপনাকে আমি এফআইআর এর কপিটা কি করলাম? একটা কপি ফটোকপি করে আপনি কি কি করলাম? এটা প্রদান করলাম। এটার মধ্যে আমি আমার স্বাক্ষর দিলাম, আমার নাম পদবি উল্লেখ করলাম, সিলমোহর দিলাম। তাহলে আপনার কাছে যে কপিটা যাবে এটার নাম কি জানেন? এটাই হলো সরকারি দলিলের প্রত্যায়িত কি অনুলিপি। মানে আমি কিন্তু প্রত্যয়ন করে দিচ্ছি, নাম পদবি দিয়ে দিচ্ছি, আমার স্বাক্ষর দিচ্ছি, আমার নাম উল্লেখ করতেছি, আমার সিলমোহর দিচ্ছি, প্রত্যয়ন করে দিচ্ছি না, যেটা আমার অফিসের আমার থানার ইত্যাদি ইত্যাদি। তাহলে এই প্রত্যায়িত দলিলের অনুলিপি ওই যে এখন ওই ব্যক্তির কাছে আছে। ধরেন এই মামলার এজাহারের কপি হারায় গেল, এখন এই মামলার যে পক্ষের কাছে আমি একটা কপি দিলাম এফআইআর এর কপি, এটা কি সাক্ষ্য হিসেবে গণ্য হবে? মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কি হবে? গণ্য হবে কিন্তু। ঠিক আছে, সাক্ষ্য আইনে ৭৬ দ্বারা। তাহলে সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি দ্বারা কত? ৭৬। এই প্রত্যায়িত অনুলিপি ব্যবহার করে আদালতে কোনো কিছু প্রমাণ করা যাবে ৭৭ দ্বারা কত? ৭৭। তাহলে মাধ্যমিক সাক্ষ্য প্রত্যায়িত অনুলিপি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কত দ্বারা? প্রাসঙ্গিক হবে ৬৫ দ্বারা। আর এই প্রত্যায়িত অনুলিপি বা জাবেদা নকল যেটা আছে এটা আদালতে কোনো কিছু প্রমাণের কাজে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের কত দ্বারা? ৭৭ দ্বারা। ৭৭ দ্বারা। খুব একটা প্রশ্ন করেন এই জায়গাগুলো থেকে। ৭৮ দ্বারা ইন্সপেক্টরশিপ গাইডের প্রশ্ন আছে একাধিক ইন্সপেক্টরশিপে, যে নিম্নোক্ত সরকারি দলিলগুলা বা অন্যান্য সরকারি দলিলগুলা কিভাবে প্রমাণ করা যায়। বইয়ের দিকে তাকায় না, বলেন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, বলেন আইন, শাসন, বিচার, বিদেশি কোনো সরকারি দলিল, পৌর কর্তৃপক্ষের কোনো দলিল, এগুলো সরকারি দলিল হিসেবে কি করা যাবে? প্রমাণ করা যাবে কত দ্বারা? ৭৮ দ্বারা। প্রশ্ন করবে না যদি আসে যে অন্যান্য সরকারি দলিল, নিম্নলিখিত সরকারি দলিলগুলা নিম্নোক্ত উপায়ে প্রমাণ করা যায়, এটা কোনোদিনও প্রশ্ন হয় নাই, কিন্তু ৭৮ দ্বারা যদি প্রশ্ন আসে যে অন্যান্য সরকারি দলিল কিভাবে প্রমাণ করা যায়, তাহলে আইন বিভাগের দলিলগুলা আইন বিভাগের কর্তৃপক্ষ দ্বারা, শাসন বিভাগের দলিলগুলা শাসন বিভাগের কর্তৃপক্ষের স্বাক্ষর সিলমোহর দ্বারা, বিচার বিভাগের গুলা বিদেশি কোনো সরকারি দলিল অথবা পৌর কর্তৃপক্ষের কোনো দলিল যেগুলো আছে এগুলো সরকারি দলিল হিসেবে কি করা যায়? প্রমাণ করা যায়। দ্বারা কত? সাক্ষ্য আইনের ৭৮ দ্বারা। খুব লম্বা করতেছি না এই জায়গাগুলো, খুব সংক্ষিপ্ত আলোচনা। সাক্ষ্য আইনের ৭৯ ধারা থেকে সাক্ষ্য আইনে ৯০ ক পড়বেন। অনুমান কি? অনুমানের জায়গা কয়েকটা ধারা তো একটু গুরুত্বপূর্ণ বটে, এখানে একটু নিয়ে নেন কষ্ট হলেও। সাক্ষ্য আইনের ৭৯ ধারা প্রত্যায়িত দলিলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান। আগে একটা প্রশ্নের উত্তর দেন। ধরেন আপনি আদালতে একটা দলিল উপস্থাপন করছেন, এটা দলিল মনে করেন, বলতেছে এটা কি দলিল? বলতেছে এটা সম্পত্তির দলিল, এটা সম্পত্তির দলিল। আচ্ছা, এখন আদালত কি মনে করবে এটাকে? যে এটা মনে হয় সম্পত্তির দলিল না, এটা মনে করবে এটা মনে হয় মিথ্যা দলিল, এটা মনে করবে নাকি সম্পত্তির দলিল এটাই মনে করবে? বলেন তো আদালত কোনটা মনে করবে? মানে যে যেটা বলতেছে এটা পজিটিভ মনে করবে নাকি নেগেটিভ মনে করবে?
আরো সহজ উদাহরণ দিই। ধরেন আপনি বলতেছেন আমি অমর সানি, আদালতকে বলতেছেন আমি অমর সানি, আমার বয়স 30। আদালত কি অনুমান করবে? যে তার বয়স অমর সানি, ঠিক আছে, তার নাম অমর সানি, ঠিক আছে, কিন্তু বয়স 30 না। তার বয়স ঠিক আছে 30, কিন্তু নাম অমর সানি না। তার বয়স 30, নাম অমর সানি, কোনটা মনে করবে? আদালতের অনুমান সবসময় কি? সরল। সবসময় সরল। আদালতকে যখন যেটা যেভাবে বলা হয় আদালত সেটাকে কি করে? সেভাবেই অনুমান করে নেয়। এই হলো সাক্ষ্য আইনের 79 ধারা থেকে সাক্ষ্য আইনের 90 ক পর্যন্ত অনুমান সম্পর্কিত কয়েকটা জায়গা। ঠিক আছে, খুব একটা কঠিনও না, আবার কথাগুলো যদি বই ভিতরে পড়া শুরু করে দেন তাহলে কঠিন হবে। সহজ ভাবে নেন, দুইটা দ্বারা পড়লে বুঝতে পারে যে আদালত অনুমানটা কি করতেছে। সাক্ষ্য আইনে 79 দ্বারা বলতেছে কোনো প্রত্যায়িত দলিলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান। কি সম্পর্কে? প্রত্যায়িত অনুলিপির বিশুদ্ধতা বা শুদ্ধতা সম্পর্কে অনুমান। আদালতকে যখন কোনো দলিলের প্রত্যায়িত অনুলিপি মানে কি? জাবেদা নকল অথবা কোনো সার্টিফিকেট আকারে বুঝতে দেওয়া হয় যে কি সার্টিফিকেট। ধরুন আদালতকে বলা হচ্ছে এটা একটা এসএসসি পাশের সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? এসএসসি পাশের সার্টিফিকেট। কারে বুঝতে দেওয়া হয়েছে? কার ধারণা করার দরকার এখন? আদালত। তাহলে আদালত কি অনুমান করবে আদালত এই সম্পর্কে? যে এটা এসএসসি পাশের সার্টিফিকেট, আদালত এটাই বুঝবে? না আরেকটু কিছু কাজ আছে? আরেকটু কাজ আছে। তাহলে অনুমান তো আদালত সরল ভাবেই করবে, তবে কিছু শর্ত আছে। আদালত যদি দেখেন যে এই প্রত্যায়িত অনুলিপিটা অথবা সার্টিফিকেটটা যে প্রক্রিয়ায় প্রস্তুত হওয়ার কথা, তাহলে সার্টিফিকেট কে প্রস্তুত করে? নীলক্ষেত প্রস্তুত করে, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড প্রস্তুত করে? শিক্ষা বোর্ড প্রস্তুত করে। স্বাক্ষর করে কে? হ্যাঁ, পরীক্ষা নিয়ন্ত্রক যে। তাহলে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে জাতীয় বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক শিক্ষা বোর্ড হলে মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক সেই না? তাহলে এখন বলতেছে এটা এসএসসি পাসের সার্টিফিকেট। কার? কার এটা? ধরেন এটা রিপন আহমেদের এসএসসি পাসের সার্টিফিকেট। তাহলে আদালত কি অনুমান করবে? আদালত দেখবে যে প্রক্রিয়ায় সার্টিফিকেটটা তৈরি হওয়ার কথা সেই প্রক্রিয়ায় প্রস্তুত, এবং এখানে যে স্বাক্ষর করার কথা। তাহলে প্রস্তুত কার? সরকারিভাবে প্রস্তুত হয়েছে, স্বাক্ষর কার? ধরেন রিপন আহমেদ ধরেন 2007 সালে এসএসসি পাস করছে। 7 সালের যে জাতীয় আপনার ঢাকা শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক ছিল সে, তার স্বাক্ষর। তাহলে আদালত অনুমান করবে কি সার্টিফিকেটটা কি? বিশুদ্ধ। সার্টিফিকেটটা কি? বিশুদ্ধ। এ হলো অনুমান 79 ধারা। 80 ধারাটা পড়লে আরো ক্লিয়ার হবেন। এটা হলো সাক্ষ্য আইনে 80 ধারার আলোচনা বিষয়বস্তু হলো লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে উপস্থাপিত দলিল সম্পর্কে অনুমান। লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে উপস্থাপিত দলিল সম্পর্কে কি? অনুমান। কিরকম এটা? তো লিপিবদ্ধ সাক্ষ্য মানে কি? একটা লিপিবদ্ধ সাক্ষ্যর নাম বলেন তো, ফৌজদারি তো পড়ে আসছেন। 164 কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য না লিপিবদ্ধ সাক্ষ্য? 164 ধারা জবানবন্দি লিপিবদ্ধ। 161 কি সাক্ষ্য? লিপিবদ্ধ সাক্ষ্য। 342 ধারার জবানবন্দি কি সাক্ষ্য? লিপিবদ্ধ। এগুলা তাহলে লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে কোথায় উপস্থিত করা হয়েছে? আদালতে। তাহলে 164 ধারার জবানবন্দি যখন আদালতে উপস্থিত করা হয়, তাহলে স্বীকারোক্তি না এক ধরনের। স্বীকারোক্তি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হয় কত ধারায়? 24 থেকে 30 ধারায়। এখন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হওয়ার আগে আদালত অনুমান করবে, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক তো আরো পরে। আদালত অনুমান করবে কি? আদালত অনুমান করবে যে এটা এই সার্টিফিকেটটা কি বিশুদ্ধ কিনা, বা এই স্বীকারোক্তিটা বিশুদ্ধ কিনা। তাহলে এই স্বীকারোক্তি বা 161 বিশুদ্ধ হওয়ার আগে আদালত কি দেখবে? যে স্বীকারোক্তি লিপিবদ্ধ করছে কে? ম্যাজিস্ট্রেট। কে স্বাক্ষর করছে? আসামি স্বাক্ষর করছে। কে স্বাক্ষর করছে? ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করছে। তাহলে আদালত অনুমান করবে এটা কি? এই স্বীকারোক্তি বিশুদ্ধ। কারণ আমরা সাক্ষ্য আইনে 80 ধারা পড়ি বিশুদ্ধ দলিল। তাহলে কোন দলিল বিশুদ্ধ বলতে কি? কোন লিপিবদ্ধ সাক্ষ্য যখন আদালতে উপস্থাপন করা হয়, তখন এই দলিল সম্পর্কে আদালত অনুমান কিভাবে করবে? দলিল সম্পর্কে আদালত অনুমান করবে যে যে ব্যক্তির দ্বারা লিপিবদ্ধ হওয়ার কথা, যার দ্বারা স্বাক্ষর হওয়ার কথা, তাদের দ্বারাই লিপিবদ্ধ হয়েছে, তাদের দ্বারাই স্বাক্ষর হয়েছে। তাহলে আদালত ধরিয়া লইবেন এটা কি আছে? নির্ভুল বা বিশুদ্ধ। তাহলে অনুমান করছে কি আছে এটা?
সঠিক আছে, তারপরে গিয়ে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকের বিষয়। ঠিক আছে, এগুলো সাক্ষ্য আইনের কত দ্বারা? 80 দ্বারা। সাক্ষ্য আইনের 80 দ্বারা। আর কিছুক্ষণ গেলে নিতে পারবেন না এই জায়গাগুলো, বুঝছেন? যদি বা ক্লাসটা লেটে শুরু হয়েছে, আগামী ক্লাসে আপনার এই 82 থেকে 81 82 পড়ার দরকার নাই। 83 থেকে সাক্ষ্য আইনের এই কয়েকটা দ্বারা আলোচনা করে 91 থেকে 100 আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু রিভিশন নেই নেন। সাক্ষ্য আইনের আমি আবার বলে দিচ্ছি যে আজকে যে ক্লাসটা আলোচনা করলাম, যদি কারো কাছে খুব বেশি অসুবিধাজনক হয়ে যায়, যে আমার জন্য একদম বোধগম্য হচ্ছে না, কষ্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি হাইড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন পড়ানোর সময় এই জায়গাগুলোর থেকে এক দুইটা প্রশ্ন পড়লেই কমন পড়বে ইনশাল্লাহ, বুঝছেন? আমি বুঝাইতে পারছি কথাটা? মানে আমি চাপ দিচ্ছি না কাউকে, কিন্তু ভালো প্রস্তুতির জন্য অনেকে এই জায়গাগুলো ছাড়তে চায় না, তাদের জন্য আলোচনাগুলো করতে হয়। সাক্ষ্য আইনের কত ধারা থেকে শুরু হলো? 69 দ্বারা। প্রত্যায়িত দলিলের যে সাক্ষী তাকে যদি পাওয়া না যায় অথবা দলিলটা যুক্তরাজ্যে সম্পাদিত হয়, তাহলে কি প্রমাণ করতে হবে? দলিল সম্পাদনকারী এবং প্রত্যয়নকারীদের স্বাক্ষর বা হস্তাক্ষর বা তাদের হাতের লেখা। দলিলের প্রত্যয়নকারী যদি স্বীকৃতি দেয়, তাহলে দলিলের সাক্ষীদেরকে হাজির করতে হয় কত দ্বারা? 68 দ্বারা। 68 দ্বারার বিপরীত বা ব্যতিক্রম দ্বারা হলো 70। হাজির না করেও তাদের স্বীকৃতি দ্বারাও কি করা যায়? দলিল প্রমাণ করা যায় 70 দ্বারা। তারা যদি অস্বীকার করে, তাহলে অন্য সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে 71 দ্বারা। যে দলিল সত্যায়িত করার দরকার নাই, সত্যায়িত করা হয়েছে, এটা সত্যায়িত দলিল হবে না, কি হবে? অসত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে। কোনো হস্তাক্ষরের সাথে বা স্বাক্ষরের সাথে আবার ওই যে ব্যক্তি দাবি করতেছে তার স্বাক্ষর, এটা আদালতে তুলনা করেও কি করা যেতে পারে? প্রমাণ করা যেতে পারে। সাক্ষ্য আইনে কত দ্বারা? 73-এর 73 দ্বারা। আর ডিজিটাল স্বাক্ষরের যদি প্রমাণ যাচাই করতে চায়, তাহলে 73-এর দ্বারা। আর বস্তুগত সাক্ষ্যের যদি যাচাই বা তুলনা করতে চায়, তাহলে 73-এর দ্বারা। সরকারি দলিলের সংজ্ঞা 74 দ্বারা। সরকারি দলিল ছাড়া অন্য সকল দলিলকে বলা হয় বেসরকারি দলিল 75 দ্বারা। সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপিকে বলা হয় জাবেদা নকল 76 দ্বারা। সরকারি দলিলের রক্ষক প্রত্যয় সরকারি কর্মচারী। ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি উপযুক্ত ফি আদায় করে যদি দলিল পাওয়ার ক্ষমতা তাকে চায়, তাহলে কর্তৃপক্ষ দলিলের উপর স্বাক্ষর সিল মোহর দিয়ে তাকে দলিল কি করতে পারবে? প্রদান করতে পারবে। এটা দলিলের জাবেদা নকল বা প্রত্যায়িত অনুলিপি হিসেবে গণ্য হবে। আর এটা দ্বারা প্রমাণ করা যাবে, মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে 77 দ্বারা। অন্যান্য সরকারি দলিলগুলো নিম্নোক্তভাবে প্রমাণ করা যাবে: আইন, শাসন, বিচার বিভাগ, বিদেশি কোনো সরকারি দলিল অথবা পৌর কর্তৃপক্ষের কোনো দলিল। এগুলো প্রশ্ন হয় না। 78-79 দ্বারা কোন প্রত্যায়িত দলিলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান। কোন দলিল, প্রত্যায়িত দলিল আদালতে হাজির করা হয়েছে, আদালত যদি দেখে, অথবা সার্টিফিকেট আকারে বুঝতে দেওয়া হয়েছে, আদালত যদি দেখেন যেটা সঠিক নিয়মে লিপিবদ্ধ করা হয়েছে, যে ব্যক্তি কর্তৃক স্বাক্ষর করা সে স্বাক্ষর করছে, তাহলে আদালত ধরিয়া লবেন এটা বিশুদ্ধ। আদালত অনুমান করবেন এটা সঠিক আছে। আদালতের অনুমান কিন্তু চূড়ান্ত প্রমাণ না, কিন্তু অনুমান করতে পারবে। 80 দ্বারা উপস্থাপিত দলিলের কি? লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে উপস্থাপিত দলিল। তো লিপিবদ্ধ সাক্ষ্য মানে কি? যেগুলা লেখা আছে, এরকম সাক্ষ্য আদালতে হাজির করা হয়েছে। এখন আদালত দেখে যদি এটা সঠিক, ঠিক আছে, 161 সঠিকভাবে গ্রহণ করা হয়েছে, 164 সঠিকভাবে হয়েছে, স্বাক্ষর সিলমোহর ঠিক আছে, তাহলে লিপিবদ্ধ সাক্ষ্যটা কি হবে? এটা বিশুদ্ধ হিসেবে গণ্য হবে। সাক্ষ্যের কত দ্বারা? 82 দ্বারা। তাই আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।